গেল ৬ বছরে দ্বিগুণ হয়েছে সরকারের পরিচালন ব্যয়, কিন্তু সেই গতিতে বাড়েনি রাজস্ব আয়। ফলে বাকি অর্থ সংস্থানে ভর করতে হয়েছে ব্যাংক ব্যবস্থায়। এ কারণে ২০২০-২১ অর্থ বছরের ৩২,৫০০ কোটি টাকার ঋণ ২৫-২৬-এ ছাড়িয়ে গেছে ১,৩৪,০০০ কোটি। সরকারের এমন হস্তক্ষেপে প্রত্যাশিত টাকা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা মনে করেন, এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ভেঙে পড়তে পারে আর্থিক কাঠামো। প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সুদের ব্যয়, ভর্তুকি প্রণোদনার পেছনে সরকারকে গুনতে হয় বিপুল অর্থ। বাজেটের সিংহভাগই চলে যায় এসব অনুন্নয়নমূলক খাতে। তবে চিন্তার বিষয় হলো, এই ব্যয় প্রতি বছরই বাড়ছে পাল্লা দিয়ে। সমান্তরালে রাজস্ব আয় না বাড়ায় সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের ওপর, যা চাপ বাড়াচ্ছে আর্থিক ব্যবস্থাপনায়। বাজেট সংক্রান্ত নথির তথ্য বলছে, ২০২০-২১ অর্থ বছরে সরকারের পরিচালন ব্যয় ছিল ২,৫৮,৮০০ কোটি টাকা, কিন্তু সবশেষ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় ৫,৬৭,৫৩৮ কোটিতে। অর্থাৎ ৬ বছরে ব্যয় উঠেছে দ্বিগুণে। একটা সমস্যা কয়েকটা জায়গায় কিন্তু যাচ্ছে, পরিচালনার ব্যয় বাড়ছে, সরকারের রাজস্ব আয় কম, সরকার ব্যাংক থেকে অর্থ নিচ্ছে, সেটা আবার অনুৎপাদনশীল খাতে যেয়ে আপনার সেখানে মূল্যস্ফীতির চাপটা বাড়ছে, মানুষের পারচেজিং পাওয়ারটা কমছে, এবং যার ফলে কিন্তু মানুষের আসলে যে অর্থনৈতিক অবস্থান যেটা, সেখানেও কিন্তু অবনমন হচ্ছে। তবে চিন্তা আরও বাড়িয়েছে সরকারের ব্যয় ব্যবস্থাপনা। কারণ পরিচালন ব্যয় দ্রুত গতিতে বাড়লেও সমান্তরালে বাড়ছে না রাজস্ব আহরণ। তথ্য বলছে, ২০২০-২১ থেকে ২৫-২৬ পর্যন্ত এনবিআর এর আয় উঠেছে ১.৫ গুণে। ফলে বাকি অর্থ সংস্থানে সরকারকে ভর করতে হয়েছে ব্যাংক ব্যবস্থার ওপর। এ কারণে একই সময়ে মাত্র ৩২,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ ৪ গুণে উঠে দাঁড়িয়েছে ১,৩৪,৫৭২ কোটিতে। আর সরকারের অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা বিপদে ফেলেছে উদ্যোক্তাদের। আমাদের তো এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেই পরিমাণ খরচ, তার বিপরীতে সেই পরিমাণ আয় করতে পারছি না। যেহেতু রাজস্ব আহরণ কম, তো তাহলে আরেকটা কি পদ্ধতি? অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংকের উপরে সরকার আবার নির্ভরশীল হয়ে যাচ্ছে। সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে এবং এই ঋণটাও কিন্তু বাড়ছে। তো এই ঋণ নেওয়ার পরিমাণটা বাড়ার অর্থটা কি? যে সরকারি যদি ঋণ নিয়ে নেয়, একদিকে হচ্ছে ব্যক্তি খাত কি কোথা থেকে অর্থ পাবে, তারপরে হচ্ছে যে এইখানে সরকারের নিজেরও লায়াবিলিটি, অর্থাৎ ফেরত দেওয়ার যে দেনা, সেটাও বেড়ে যায়। চলতি অর্থ বছরেও সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে রেকর্ড ৬ লাখ কোটির উপরে, যা আরও বাড়তে পারে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে। রুহুল আমিন, ৭১, ঢাকা। উন্নয়ন কাজ শুরু না হতেই অন্তত ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চলে। এতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোরও বড় সুযোগ হাতছানি দিচ্ছে। তবে তা নিশ্চিতে অভাব রয়েছে সরকারের প্রস্তুতির। ফলে সংশয়ের মধ্যে রয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থ বজায় রেখেই সাজাতে হবে বিনিয়োগ পরিকল্পনা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন এবং রাব্বি হাসান। কর্ণফুলীর তীরে সবুজ বিস্তৃত এই প্রান্তরেই ধীরে ধীরে গড়ে উঠবে আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা, দীর্ঘমেয়াদে যেখানে বিনিয়োগ ছাড়াতে পারে বিলিয়ন ডলার। চীনা বিনিয়োগকারীদের জন্য পুরোদমে প্রস্তুত হচ্ছে আনোয়ারার প্রায় ৮০০ একর জায়গা, যেখানে চ্যালেঞ্জ রয়েছে আগামী ১.৫ বছরের মধ্যে কারখানা চালু করার। এরই মধ্যে $৫০ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীনা ৩০টি কোম্পানি। প্রশ্ন হলো, এই বিনিয়োগে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ? চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, সেটার ভিত্তিতে তারা যে পণ্য উৎপাদন করবে, সেই পণ্যগুলো আমরা স্থানীয়ভাবে ব্যবহার করতে পারি, অথবা সেটা আমরা এক্সপোর্টও করতে পারি। স্থানীয়ভাবে ব্যবহার করতে পারলে তাহলে সুবিধা হলো আমাদের ইম্পোর্ট কমে আসলো, আমরা ভ্যালু অ্যাড করলাম, আমাদের কর্মসংস্থান তৈরি হলো। আমাদের যে নিজস্ব যে কাপড় পণ্য আমরা উৎপন্ন করি, সেটা কিন্তু আমাদের অতিরিক্ত আছে। এখন একই পণ্য যদি এখানে তারা উৎপন্ন করে আমাদের সঙ্গে কম্পিটিশন হয়, এটাতে কিন্তু আমাদের স্থানীয় মিলগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে কিছু মনিটরিং করতে হবে যে আমাদের নিজস্ব মিলগুলো দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য যেটা প্রয়োজনীয় করার, সেটা যেন সুরক্ষা করা হয়। মূলত চীনা বিনিয়োগের প্রতিশ্রুতি থেকেই শিল্পাঞ্চলটির উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার, যেখানে ব্যয় হবে ৪,৫০০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে এমন একটি দৃশ্য দেখা যাবে।
যেখানে শুধু শিল্প কারখানা নয়, মানুষের বসবাস উপযোগী সব ধরনের অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। ঠিক করা আছে খাতভিত্তিক অগ্রাধিকারও। গেল বছর যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে উচ্চ শুল্কের চাপে পড়ে চীন। ফলে সুবিধাজনক দেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন দেশটির উদ্যোক্তারা। আবার উচ্চ বেতন ভাতার কারণে সরে যাচ্ছেন সস্তা পণ্য উৎপাদন থেকেও। ফলে বিনিয়োগে গতি আনার পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আমাদের যে গ্যাপটা আছে বর্তমানে মনে করেন 18 থেকে 20 বিলিয়ন ডলার, এইটা যদি এই ধরনের যদি তারা এখান থেকে পদক্ষেপ নেয়, ওইখানকার কিছু কিছু ফ্যাক্টরি এখানে শিফট করে বা এখানে নতুন ফ্যাক্টরি করে ওনাদের পণ্যগুলি যদি এখান থেকে তারা নিয়ে যায় এবং নিয়ে গেলে আমার মনে হয় যে এখানে কিছু আমাদের যে বিরাট গ্যাপটা আছে এই গ্যাপটার কিছু আমরা হয়তো সমতা আনতে পারবো। চায়নার নিজস্ব একটা মার্কেট আছে যেটা অত্যন্ত একটা বড় মার্কেট। আমরা সেইখানে 99% প্রোডাক্ট ডিউটি ফ্রি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তেমন ভালো করতে পারি নাই। আর আরেকটা হলো চায়না নিজেও তো ধরেন একদিকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে তারা বড় ফাইন্যান্সিয়ার, আবার তারা নিজেরাও ফরেন ইনভেস্টর, অনেক দেশে বড় বড় তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এই সবগুলো জায়গাতেই কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। যে বর্তমানে যে ট্রেড প্রোটেকশনিজম চালু হয়েছে জিও পলিটিক্সের দ্বারা প্রভাবিত হয়ে, সেখানে চায়নাকে কেন্দ্র করে অনেক ধরনের ট্যারিফ অ্যান্ড আদার ট্রেড মেজার্স আসছে। সেগুলোকে বিট করতে গিয়ে বা সেগুলোকে বাইপাস করতে গিয়ে কিন্তু চাইনিজ এন্টারপ্রাইজ বা এক্সপোর্টার্সরা তাদের বিভিন্ন অপারেশন অন্যান্য দেশে নিয়ে যেতে পারে যাদের উপর তেমন কোনো রেস্ট্রিকশন নাই, এবং সেখানে কিন্তু বাংলাদেশ অন্যতম। শিল্পাঞ্চলে জমি ইজারা ও উন্নয়ন চুক্তি হবে BCEIZ কোম্পানির সঙ্গে, যেখানে বেজার শেয়ার 30% আর বাকিটা CRBCর। রাকিব হোসেন, 71, আনোয়ারা, চট্টগ্রাম। দর্শক, এবারে গ্যাস সংকটের খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, সারা দেশ জুড়েই তো গ্রাহকরা একটা চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এবং জ্বালানি প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে আগামী সপ্তাহে এই সংকট কাটার একটা আশা করা যাচ্ছে, তো সার্বিক পরিস্থিতি জানাবেন। নুজহাত, এখন যে অবস্থা যদি বলি, কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে যে সংকট চলছে সেটি কিন্তু এখনও কিন্তু দেশ জুড়েই কিন্তু চলমান রয়েছে। একদিকে পাম্পে দীর্ঘ সিরিয়াল, অন্যদিকে বাসাবাড়িতে যে গ্যাসের তীব্র সংকট, এটি কিন্তু এখনও চলছে। আমি এখন আছি মগবাজার একটি পাম্পে। এই যে গ্যাসের পাম্পে আছি, এই পাম্পে যদি দীর্ঘ সিরিয়ালের কথা বলি, এই মানুষের ভোগান্তির কথা বলি, এটি এই মগবাজার থেকে মানুষের যে দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু ঠেকেছে প্রায় বাংলা মোটর ক্রস করে আরও কিছুদিন হয়েছে। আমরা যে সংকটটা দেখছি যে আসলে গ্যাসের যে প্রেশার সেটি কিন্তু পর্যাপ্ত পাচ্ছেন না, যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাস নিতে দীর্ঘ লাইনে এবং দীর্ঘ সময়ে কিন্তু লেগে যাচ্ছে। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছিলাম, যারা চালক আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ লাইন, অনেক ক্ষেত্রে সকাল 6টায় এসে তারা এখানে দাঁড়িয়েছে, এখন 12টা 12:30 পর্যন্ত অনেকেই গ্যাস পাননি, অনেকেই 5-6 ঘন্টা দাঁড়িয়ে সবে মাত্র 100 থেকে 150 টাকার গ্যাস পেয়েছেন। এখন যে প্রেশারের কথা যদি বলি, সেটি কিন্তু স্বাভাবিক সময়ে যে গতি গ্যাসের প্রেশারটা যেটি সেটি থাকে 200 থেকে 20 পর্যন্ত থাকে, সেটি কিন্তু এখন 100 বা 100 নিচে, যেটা গেল কয়েকদিন আরও কম ছিল, সেটা 70 থেকে 80 টাকা পর্যন্ত, 70 থেকে 80 পর্যন্ত এই গ্যাসের ছিল। সব কিছু মিলে যে এই যে সংকট, সেই সংকট কিন্তু দীর্ঘ। আমরা কিছুদিন আগে দেখেছি যেটি তেলের ক্ষেত্রে তৈরি হয়েছে, যার কারণে সরকারের দিক থেকে অব্যবস্থাপনা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এটি সামাল দিতে প্রায় 1 থেকে 1.5 মাস, কোনো 2 মাস পর্যন্ত লেগে গিয়েছে। আমরা গ্যাসের ক্ষেত্রে ওই একই চিত্র কিন্তু দেখছি, সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটি দেখছি। একই সাথে যে গ্যাসের যে সংকটের পেছনের যে কারণ আমরা জানতে পেরেছি যে আগুন লেগেছে একটি ফায়ার করছে, সেটি সংকট কাটাতেও কিন্তু সরকার অনেক ক্ষেত্রে সময় নিয়ে নিচ্ছেন অনেক ক্ষেত্রে, যার কারণে কিন্তু এই অব্যবস্থাপনা এভাবে যদি চলতে থাকে, সেটি কিন্তু আরও দীর্ঘমেয়াদে কিন্তু জ্বালানির যে ভোগান্তি সেটি কিন্তু আরও বাড়বে। আমরা বাসাবাড়িতে যে খোঁজখবর নিয়েছি, সেটিও কিন্তু রাজধানী জুড়ে একই চিত্র আমরা দেখেছি। রাজধানীতে কিন্তু বাসাবাড়িগুলোতে কিন্তু এখনও কিন্তু তীব্র গ্যাসের সংকট, এখনও কিন্তু ঠিকমতো রান্না করতে পারছেন না বাসাবাড়ির লোকজন। সব কিছু মিলে যে গ্যাসের যে তীব্র সংকট, সরকারি অব্যবস্থাপনা থেকে কিছুটা যদি ব্যবস্থাপনা এবং সার্বিক ত্রুটি
ছুটি কাটিয়ে যদি সরকার সঠিকভাবে এটাকে মনিটরিং করতে পারে তাহলে হয়তো এই সংকটটা কিছুটা কাটা সম্ভব হবে এবং আগামী সপ্তাহ নাগাদ যে সরকারের প্রতিশ্রুতি তাহলে হয়তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে। নুজহাত, এই ছিল গ্যাস সংকট নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। দর্শক, আপনারা জানেন যে নেটওয়ার্ক শিল্পের আতুর ঘর বলা হয় নারায়ণগঞ্জকে। শিল্পের কার্যক্রম চলমান রাখার জন্য গ্যাস অত্যন্ত জরুরি। এছাড়া অন্যান্য বড় অনেক কারখানাও রয়েছে সেখানে। আমরা একটু নারায়ণগঞ্জের খবরাখবর জানতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, যেমনটা বলছিলাম যে নেটওয়ার্ক শিল্পের কেন্দ্রবিন্দু বলি আমরা নারায়ণগঞ্জকে, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? গ্যাস সংকটের কারণে আমরা যেমনটা জানতে পেরেছি যে অনেক শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে কার্যক্রম চলমান নেই। তো এখন কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? নুসরাত, কার্যক্রম বন্ধই, উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। কিছুক্ষণ আগে বিকেএমইর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিকেএমইর সভাপতি আমাদের সাথে সাংবাদিক সাথে বসে হয়তো তারা এই ব্যাপারে তাদের অবস্থান সরকারকে জানাবে। তো যে অবস্থাটা দেখতে হয়, আমরা একটা ফ্যাক্টরিতে এসেছি সকালবেলা, এখানে এসে আমরা একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি যে তাদের প্রোডাকশন একেবারে বন্ধ। মালিকরা মাথায় হাত দিয়ে অনেকটা বসে আছে বলতে পারেন। কারণটা হচ্ছে তাদের যে কার্যাদেশ রয়েছে, কার্যাদেশটা কিভাবে তারা তাদের লক্ষ্যমাত্রা পৌঁছবে এটা নিয়ে আসলে তাদের মধ্যে এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রোডাকশন করতে পারতেছে না। আজকে 5-7 দিন যাবত একই অবস্থা, স্থবির একটা অবস্থা। এই অবস্থায় চলতে থাকলে নারায়ণগঞ্জে বাংলাদেশের অর্থনীতির যে 32% জাতীয় বাজেটে যোগান দেয়, সেই জায়গাতে একটা বড় ঘাটতি তৈরি হবে। পাশাপাশি বৈদেশিক যে রেমিটেন্স কিংবা বৈদেশিক যে কার্যাদেশের যে অর্ডার গুলো যে বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে, তাতে করে তারা যে একটা বড় বিপর্যয়ের মুখে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ, তাদের মাল স্টক করে পড়ে আছে, ড্রাই করতে পারতেছে না, তারা প্রোডাকশনে যেতে পারতেছে না। সামনের মাসে যে কিভাবে তারা বেতন ভাতা দিবেন এটা নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছে। কারণটা হচ্ছে এই সমস্যার সমাধানের যে কোনো একটা সুনির্দিষ্ট তারিখ, দিন, ক্ষণ কোনো কিছু তারা এখন পর্যন্ত জানতে পারেনি। সরকার থেকে কোনো এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান ও ব্যাখ্যাও তারা পাচ্ছে না, যার কারণে তারা নিরুপায় হয়ে একেবারে বলা যায় যে সাংঘাতিক একটা খারাপ অবস্থায় আছে। তবে তারা বলছেন যে মালিক, আমার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই অবস্থায় তাহলে নেটওয়ার্ক শিল্পে বড় ধরনের ধাক্কা অপেক্ষা করছে। পাশাপাশি সামনে যে নারায়ণগঞ্জের যে বড় একটা অর্থনীতি আছে গার্মেন্টস রিলেটেড সম্পর্কিত, এটা নিয়ে তারা আসলে শঙ্কা বোধ করছে। আর সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছে এই ধরনের একটা বড় সংকট তৈরি হবে, দেশের অর্থনীতির গতি থেমে যাবে, সরকার কেন সেই ব্যবস্থাটা আগে নিল না, কিংবা এখনো পর্যন্ত সেটা কেন কার্যকরী পদক্ষেপ দ্রুত হচ্ছে না, এটা নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তা করছে নুসরাত। তো এই বিষয়ে তারা আশা করতেছেন যে অতি দ্রুত যদি সরকারের ব্যবস্থাতে কোনো ব্যবস্থা না নেয় তাহলে হয়তো তাদের আন্দোলনে নামার কিংবা বড় ধরনের কর্মসূচি দেবে বলে তারা আমাদের কেমনটা জানিয়েছেন। তো নুসরাত, নারায়ণগঞ্জ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। পরবর্তীতে আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। নিশ্চয়ই খুব দ্রুতই এই গ্যাস সংকটের সমাধান আসুক, আমরা সেই প্রত্যাশাই করি। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। আগামী সপ্তাহের মধ্যে দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% মেরামত সম্পন্ন হবে, আর পরের সপ্তাহ থেকে পুরোপুরি সচল হবে। ফলে গ্যাসের সরবরাহ সংকট কেটে যাবে, এমন প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শারমিন নিরার রিপোর্ট। দেশে প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে 270 কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন আর বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে গ্যাসের সংকট। সচিবালয়ে এরই ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে
কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে 50% মেরামত শেষ হলে আংশিক আর তার পরের সপ্তাহে পুরো সচল হলে সরবরাহ সংকট কেটে যাবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্থানীয় উৎপাদন আমদানি করেও গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, যে কারণে কারখানায়ও জ্বালানি সংকট হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন জ্বালানি প্রতিমন্ত্রী, বড় ইন্ডাস্ট্রি সে তার মতো করে একটা করবে, এটার জন্য এটা ট্যাঙ্কারে আসবে। আমরা চিটাগাং পোর্টে ধরেন ট্যাঙ্কারটা রিলিজ হবে, আমরা দেখি না 20 ফিট ট্যাঙ্কার বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চিটাগাংতে, ঠিক ওই একেবারে বড় ট্রেলারে করে ওই ট্যাঙ্কার চলে যাবে পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘমেয়াদে ভোলায় গ্যাসের চাহিদা পূরণ করে বাকিটা এলএনজিতে রূপান্তর করে অন্য অঞ্চলে সরবরাহ করা হবে পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলায় স্থাপিত শিল্প কলকারখানার, ভোলায় স্থাপিত পাওয়ার প্ল্যান্টের ভোলার সকল চাহিদা পূরণ করবার পরে যদি উদ্বৃত্ত গ্যাস থেকে থাকে সেইটা আমরা আনতে চাই। শারমিন নীরা, ৭১, ঢাকা। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। 2216 টাকা কমে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে ক্রেতাদের গুনতে হবে 2,20,858 টাকা। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন এই সমন্বয় করা হয়েছে। এর আগে 27 জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করে বাজুস। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,10,943 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,81,200 টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,016 টাকা এবং প্রতি ভরি রূপার দাম 2,558 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। ফিশ ফিডের অস্বাভাবিক দাম বাড়ায় লোকসানে ময়মনসিংহের মৎস্য খামারিরা। প্রতি কেজি মাছ উৎপাদনে যেখানে খাবার খরচ 135 টাকা, সেখানে বিক্রি করতে পারেন মাত্র 110 টাকায়। এমন লোকসানের পেছনে ফিশ ফিড কোম্পানি ও পাইকার সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন তারা। যদিও মৎস্য কর্মকর্তারা জানান, কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় সামনের দিনে কমবে খরচ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ সদর উপজেলার মৎস্য খামারি জহুর আলী 10 একরের জলাধারে কই ও তেলাপিয়া মাছের চাষ করছেন গেল 1 দশক ধরে। বর্তমানে যেখানে প্রতি কেজি মাছ উৎপাদনে খাবার প্রয়োজন 135 টাকার, সেখানে পাইকারদের কাছে বিক্রি করেন মাত্র 110 টাকা দরে। ফলে বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাকে। 1 কেজি মাছ চাষ করলে দেখা গেছে কই মাছটা চাষ করলেও 130 টাকা 30 টাকা খরচ আছে, বেচুন লাগে 160 টাকা 8 টাকা কেজি। আমরা কিভাবে কি করব? জহুর আলীর মতো একই অবস্থা ময়মনসিংহের বেশিরভাগ মৎস্য খামারের। অভিযোগ করেন, গেল 1 দশকে খাবারের দাম 5 থেকে 6 গুণ বাড়লেও সমহারে বাড়েনি মাছের দাম, যার জন্য ফিশ ফিড কোম্পানি এবং পাইকার সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন তারা। খাবারের যে কোম্পানিগুলো তারা সিন্ডিকেটের তাদের কাছে জিম্মি, যার কারণে আমরা ন্যায্য মূল্যে খাবার পাই না। এভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন যে চাষিরা জোরে পড়তে পড়তে একদিন দেখা যাবে মাছ চাষ বিলুপ্ত হয়ে যেতেছে। সরকারের কাছে আমাদের দাবি এটাই যে খাদ্যর দাম যদি কমে তাহলে আমরা এতে আমরা লাভবান হইতে পারি। একজন চাষি যখন লস করে তখন তো আমাদের টাকা আসে না, আর আমরা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের সাপোর্ট নিয়ে ব্যবসা করি, দেখা গেল পরে ব্যাংকের টাকা সময় মতন পরিশোধ করতে পারি না। যদিও খামারিদের অভিযোগের সত্যতা স্বীকার করে স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সরকার কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় কমবে খাবারের দাম। বর্তমানে সুখের খবর যে বর্তমান সরকার চাষিদের এই মৎস্য খাদ্যের দাম কমানোর জন্য মৎস্য খাদ্য উপকরণ যেগুলি বিদেশ থেকে আমদানি করতে হয় সেটা শুল্ক প্রত্যাহার করছে, অনেকটা কমায় নিয়ে আসছে। তো আমরা আশা করি এর সুফল শীঘ্রই দেখতে পাবো। ময়মনসিংহের 14টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 1,10,000-এর বেশি মৎস্য খামারি রয়েছেন। নাদিয়া ইসলাম দুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।